তো আমরা আজকে পড়বো হলো উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব। আজকে যে জিনিসগুলো আমরা পড়বো: আলোক নিরপেক্ষ অধ্যায়, কেলভিন চক্র, C3 উদ্ভিদের বৈশিষ্ট্য ও ফটো রেসপিরেশন, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র, আর C4 চক্র, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য এবং CAM প্রক্রিয়া। তা আমরা প্রথমে আসি যে আলোক নিরপেক্ষ অধ্যায় বা আমরা যেটাকে বলি অন্ধকার অধ্যায় বা ডার্ক ফেজ। আর এই ডার্ক ফেজ বা অন্ধকার অধ্যায়ে তৈরি হয় কার্বোহাইড্রেট। আর যে পদ্ধতিতে তৈরি হয় সেটা হলো কার্বন বিজারণ পদ্ধতি। আমরা আলোক নির্ভর অধ্যায় বা লাইট ফেজ, সেখানে আমরা পেয়েছিলাম সূর্যালোকের আলোক শক্তি কাজে লাগিয়ে উদ্ভিদের ক্লোরোফিল দুই ধরনের রাসায়নিক শক্তি তৈরি করেছিল, একটা এটিপি আর এটা হলো বিজারিত এনএডিপিএইচ। এরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে জারিত করে, বিজারিত করে, সরি, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে এবং বিজারিত করে শর্করা তৈরি করে। তাহলে আলোক অধ্যায়ে উৎপন্ন হয় রাসায়নিক শক্তি আর অন্ধকার অধ্যায়ে উৎপন্ন হয় শর্করা। আর অন্ধকার অধ্যায়ে যখন এই রাসায়নিক শক্তিগুলো ব্যবহৃত হয়, এটিপি আর এনএডিপিএস গুলো যখন অন্ধকার অধ্যায়ে কার্বন বিজারণের জন্য ব্যবহৃত হয়, তখন সেগুলো হজম হয়ে যায় বা ব্যবহার হয়ে যায়। এই জন্য তখন অন্ধকার অধ্যায়ে আমরা এটিপি আর এনএডিপিএস যেহেতু শর্করা তৈরিতে খরচ হয়ে যায় বা ব্যবহার হয়ে যায়, তখন সেগুলোকে আমরা আত্তীকরণ শক্তি হিসেবে বলতে পারি। তাহলে আমরা এটিপি আর এনএডিপিএস কে যখন আমরা আলোক অধ্যায় বলবো, তখন বলবো রাসায়নিক শক্তি। আর এরাই যখন আবার অন্ধকার অধ্যায়ে যাবে এবং অন্ধকার অধ্যায়ে যখন কার্বনের বিজারণ ঘটিয়ে শর্করা তৈরি করবে, তখন এই শক্তিগুলোকে আমরা বলবো আত্তীকরণ শক্তি। তাহলে আমরা কি রাসায়নিক শক্তি আর আত্তীকরণ শক্তির মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম? জি স্যার। কার্বন বিজারণ প্রক্রিয়ায় কোনো আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাই একে আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার অধ্যায় বলা হয়। তবে আলোর উপস্থিতিতেই কার্বন বিজারণ হয়ে থাকে, কারণ দিনের বেলায় যখন আলো থাকে তখনই মূলত ক্লোরোফিল সূর্যের আলোকে ব্যবহার করে রাসায়নিক শক্তিগুলো তৈরি করতে পারে। তাহলে যতক্ষণ পর্যন্ত রাসায়নিক শক্তি উদ্ভিদ তৈরি করতে পারবে, হ্যাঁ, এবং দিনের বেলায় যেহেতু পত্ররন্ধ্র খোলা থাকে, যার ফলে কার্বন ডাইঅক্সাইডও সহজেই ঢুকতে পারে আর সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেনও সহজেই বায়ুতে যেতে পারে। এই জন্য যদি আমরা পরোক্ষ দিক দিয়ে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে অন্ধকার অধ্যায়ে যদিও আমরা বলতেছি সরাসরি আলোর দরকার নাই, কিন্তু পরোক্ষভাবে আলো আবার এখানে ভূমিকা রাখতেছে। আলোক নিরপেক্ষ অধ্যায় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা বা ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। আলোক অধ্যায় সম্পন্ন না হলে আলোক নিরপেক্ষ অধ্যায় ঘটবে না। আলোক নিরপেক্ষ অধ্যায় ঘটবে না। আচ্ছা, কে যেন আবার চলে গেল, সাদমান। আবহাওয়ামণ্ডলের কার্বন ডাই অক্সাইড হতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট সৃষ্টির তিনটি স্বীকৃত পথ আছে। তা হলো কেলভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র আর CAM। এর পুরো নাম ক্রাসনোলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো প্রথমে আমরা আসবো কেলভিন চক্র। কেলভিন চক্র বা C3 চক্র। কেলভিন চক্র বা C3 চক্র 1947 থেকে 1949 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানী কেলভিন ও তার সহযোগী কিছু ছাত্র বা গবেষক ছিল, তাদের সহযোগিতায় তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে ক্লোরেলা নামক এককোষী সবুজ শৈবালে কার্বন বিজারণের যে চক্রাকার গতিপথ আবিষ্কার করেন, তা কেলভিন চক্র নামে পরিচিত। তো এই কেলভিন চক্র মূলত দুটো পর্যায়ে সংগঠিত হবে। পর্যায়গুলো কি, আমরা সরাসরি প্রবাহ চিত্রে চলে যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেলভিন চক্রটা মূলত দুইটা পর্যায়ে সম্পন্ন হবে। আমরা এখানে প্রথমটা বলতেছি রাইবোলোজ 1,5-বিসফসফেটের পুনরায় উৎপাদন। আরেকটি বলতেছি আমরা শর্করা উৎপাদন। আরেকটাকে আমরা বলবো শর্করা উৎপাদন। এই যে শর্করা উৎপাদন, এটা একটু ছোট করতে হবে, মনে হয় বড় হয়ে আছে।
আচ্ছা যাই হোক, পরে পরে টানছি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন যাই যে আমরা এটাকেই প্রথম মনে করি যে শর্করা উৎপাদনটা কিভাবে হয়। আমরা শর্করা উৎপাদনটা আগে যাব, তারপরে রাইবোলোজ 1,5 বিসফসফেট কিভাবে তৈরি হবে সেটা আমরা যাব। আচ্ছা সবাই এবার খেয়াল করো, তাহলে এই প্রক্রিয়াটা কোষের কোথায় ঘটবে, কেউ বলতে পারবা? এই কেলভিন চক্রটা কোষের কোথায় ঘটতেছে? একটু আগে বলেছি। হ্যাঁ, আমার সাথে একটু পার্টিসিপেশন করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বলছি কেলভিন চক্রটা ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটবে? কোষের ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটবে? স্ট্রোমা, স্ট্রোমা বা ম্যাট্রিক্স। তাহলে বায়ুর যে কার্বন ডাই অক্সাইড এরা যখন উদ্ভিদের মধ্যে প্রবেশ করে এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে যখন আসে, তখন কার্বন ডাই অক্সাইডে থাকে একটা কার্বন, আর স্ট্রোমাতে 5 কার্বন যুক্ত যৌগ রাইবোলোজ 1,5 বিসফসফেট থাকে। এরা হলো প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রাহক। রুবিস্কো এনজাইমের সহযোগিতায় রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং অস্থায়ী কিটো অ্যাসিড 6 কার্বন যুক্ত যৌগ তৈরি করে। হ্যাঁ, বিক্রিয়া একমুখী। তাহলে আমরা প্রথমে 1 নম্বর বিক্রিয়া সবাই বুঝতে পারলাম। 1 নম্বর বিক্রিয়া সবাই বুঝতে পেরেছি। জি স্যার। এবার একটু খেয়াল করো, অস্থায়ী কিটো অ্যাসিডের কিন্তু আরো একটা নাম আছে, ওটা আমাদের না শিখলেও হবে। যারা অতি উৎসাহী তাদের জন্য আমি বলে বলে দিতে পারি। এটার নাম হলো, হ্যাঁ ওটার নাম হলো কি, যে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট। তাহলে এটা অস্থায়ী কিটো অ্যাসিডের আরেকটা নাম। এখন এই অস্থায়ী কিটো অ্যাসিড পানি পাওয়া মাত্রই তারা বিশ্লেষিত হয়ে যায় এবং 6 কার্বন যুক্ত অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে 2 অণু 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করে। এই যৌগগুলোর নাম কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার আসবো 3 নম্বর বিক্রিয়া। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এবং আলোক অধ্যায় থেকে আসা যে এটিপি গুলো আছে, এই এটিপি এখানে এনজাইমের সহায়তায় ভেঙে যায়, ভেঙে গিয়ে অযৌগ ফসফেট নির্গত করে। এই অযৌগ ফসফেট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং এডিপি উৎপন্ন করে। এখানেও বিক্রিয়া একমুখী। এবার আসবো 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড গুলো ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে এবং আলোক অধ্যায় থেকে আসা বিজারিত এনএডিপিএইচ এখানে জারিত হয়, জারিত হয়ে এনএডিপি এবং অযৌগ ফসফেট তৈরি করে। এই অযৌগ ফসফেট কোথায় পায়? এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে বিক্রিয়া করে। আর এখানে যেহেতু এনএডিপিএইচ আছে, হ্যাঁ এই এনএডিপিএইচ এখানে বিজারিত অবস্থা, এটা জারিত হয়ে যায়। আর জারিত হয়ে এখানে দুইটা 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করে। একটা যৌগের নাম হলো গ্লিসারল ডিহাইড 3 ফসফেট, আরেকটা যৌগের নাম হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এখানে অপশন কিন্তু তিনটা, অপশন কিন্তু এখানে তিনটা। এখনো গ্লিসারল ডিহাইড 3 ফসফেট যোগ এখনো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এটা তৈরি হতে পারে। আবার 2 অণু গ্লিসারল ডিহাইড 3 ফসফেট তৈরি হতে পারে, অথবা 2 অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট তৈরি হতে পারে। তবে কোনো কারণে যদি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট বা কোনো কারণে যদি গ্লিসারল ডিহাইড 3 ফসফেট বেশি উৎপন্ন হয়, তাহলে আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে এরা একটা যৌগ থেকে আরেকটা যৌগে কনভার্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 2 অণু 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করতে পারবো। আচ্ছা এখানে তোমাদের আরেকটা কথা বলি, তাহলে এখানে আমরা বলতেছি রাইবোলোজ 1,5 বিসফসফেট এটা কয় কার্বন যুক্ত যৌগ ছিল? 5 কার্বন। আর এখানে বিক্রিয়ায় আমরা কয় অণু দেখতে পাচ্ছি? রাইবোলোজ 1,5 বিসফসফেট কয় অণু দেখতে পাচ্ছি বিক্রিয়াতে? এক অণু না? এক অণু। কার্বন ডাই অক্সাইড কয় অণু দেখতে পাচ্ছি? এক অণু। এক অণু। তাহলে এখানে বিক্রিয়ায় এক অণু কার্বন ডাই অক্সাইড আর এক অণু রাইবোলোজ 1,5 বিসফসফেট বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে 2 অণু 3 কার্বন যুক্ত যৌগ। সেটা 2 অণু গ্লিসারল ডিহাইড 3 ফসফেট হতে পারে, বা 2 অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট হতে পারে, অথবা এক অণু গ্লিসারল ডিহাইড 3 ফসফেট প্লাস এক অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট তৈরি হতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি এক অণু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে 2 অণু 3 কার্বন যুক্ত যৌগ তৈরি হচ্ছে।
তাহলে আমরা জানি সালোক সংশ্লেষণে মোট কয় অণু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়? 6 অণু। 6 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড এর জন্য লাগবে 6 অণু রাইবোলোজ 1,5 বিসফসফেট। তাহলে এরা একই রকম বিক্রিয়া প্রদর্শন করলে এখানে আমরা কয় অণু 3 কার্বন যুক্ত যৌগ পাবো যদি আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি? 18 অণু। একটু ভেবেচিন্তে বলো। 12 অণু না? 12 অণু। হ্যাঁ, 12 অণু। এক জি অণুর স্যার। জন্য এক অণু কার্বন ডাই অক্সাইড যদি 2টি হয় তাহলে ঐকিক নিয়মে ও 6টার ক্ষেত্রে 12টা। বুঝতে পারলা? জি। আচ্ছা, এই 12টা 3 কার্বন যুক্ত যৌগ থেকে এখন কি হবে? মনে করো যে 2টি 3 কার্বন যুক্ত যৌগ বিক্রিয়ায় অংশ নেবে অ্যালডোলেজ এনজাইমের সহায়তায়, যার ফলে উৎপন্ন হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হ্যাঁ ফসফেটেজ এনজাইমের সহায়তায় পানির সাথে বিক্রিয়া করবে, যার ফলে অজৈব ফসফেট বের হয়ে যাবে, যার ফলে ফ্রুক্টোজে 1 নম্বর কার্বন থেকে সেই অজৈব ফসফেট বের হয়েছে, উৎপন্ন হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট এখান থেকে আবার এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, তারপরে গ্লুকোজ 1 ফসফেট এডিপি গ্লুকোজ হয়ে স্টার্চ তৈরি করবে, অথবা গ্লুকোজ 1 ফসফেট ইউডিপি গ্লুকোজ হয়ে সুক্রোজ তৈরি করতে পারে। আচ্ছা, এখানে আমি অল্টার লিখেছি শর্করা। তাহলে আমি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে সরাসরি এগুলো না লিখে আমি ডাইরেক্ট যদি এখানে শর্করা লিখে রাখি তাও হবে। কেউ যদি গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট এগুলো যদি ভুলে যাও তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে সরাসরি লিখে দিবা শর্করা। হ্যাঁ, কি শর্করা তৈরি হয় এগুলো লিখলেও ভালো, আবার না লিখলেও চলবে। তাহলে আমরা এটা স্যার শর্টকাট। ইউডিপি গ্লুকোজ কি? ইউডিপি গ্লুকোজ ওটা একটা যৌগ। হ্যাঁ, ওটা একটা যৌগ। ইউডিপি গ্লুকোজ ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। বুঝতে পারছো? আর এটা হলো এটা হলো অ্যাডিনোসিন ডাইফসফেট গ্লুকোজ, এডিপি গ্লুকোজ। তাহলে আমরা এখানে শর্করা লিখে রাখতে পারি। আচ্ছা, এবার একটু খেয়াল করো। তাহলে আমরা বললাম যে 6 অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ার মাধ্যমে 12 অণু 3 কার্বন যুক্ত যৌগ তৈরি করলো। 12 অণু 3 কার্বন যুক্ত যৌগের মধ্যে কয় অণু 3 কার্বন যুক্ত যৌগ শর্করা তৈরিতে খরচ হয়? 2 অণু। 2 অণু। তাহলে বাকি আছে আরো কত অণু? 12-র মধ্যে 10। তাহলে আরো আছে 10 অণু 3 কার্বন যুক্ত যৌগ। তাহলে 10 অণু 3 কার্বন যুক্ত যৌগ মানে কয়টা কার্বন? 30 কার্বন। 30টা কার্বন, এটা মনে রেখো। এবার একটু খেয়াল করো। এবার আমরা যাব রাইবোলোজ 1,5 বিসফসফেটের পুনরায় সংশ্লেষণ বা উৎপাদন। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট এটা 6 কার্বন যুক্ত যৌগ। হ্যাঁ, 6 কার্বন যুক্ত যৌগ। হ্যাঁ, আর এখানে হলো গ্লিসারিলডিহাইড 3 ফসফেট এটা হলো 3 কার্বন যুক্ত যৌগ। তাহলে 3 আর 6 মোট হলো 9। হ্যাঁ, 3 আর 6 মোট হলো 9। তাহলে এখানে ট্রান্সকিউটেজ এনজাইম বিক্রিয়ায় ভূমিকা রাখে, যার ফলে 4 কার্বন যুক্ত যৌগ ইরিথ্রোজ 4 ফসফেট তৈরি হয়, আর 5 কার্বন যুক্ত যৌগ জাইলুলোজ 5 ফসফেট তৈরি হয়। এখানে বিক্রিয়াটি একমুখী। এখন 5 কার্বন যুক্ত জাইলুলোজ 5 ফসফেট ইপিমারেজ এনজাইমের উপস্থিতিতে রাইবোলোজ 5 ফসফেট তৈরি হয়, এবং আলোক অধ্যায় থেকে আসা এটিপি কাইনেজ এনজাইমের সহায়তায় এটিপি থেকে একটা অজৈব ফসফেট নির্গত হয়, যা রাইবোলোজ 5 ফসফেটের 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরায় তৈরি করে। বিক্রিয়াটি একমুখী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে 10 অণু 3 কার্বন যুক্ত যৌগ মোট কয় অণু রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করতে পারবে? কার্বন সংখ্যা ছিল 30টা। তাহলে কয়টা তৈরি করতে পারবে? রাইবোলোজ 1,5 বিসফসফেটে কার্বন সংখ্যা কত? 5। 6টা স্যার। 6টা। তাহলে আমাদের 6টাই তো দরকার। হ্যাঁ, 6 জি অণু স্যার। কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য আমাদের 6টাই দরকার। তাহলে এইভাবে রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরায় সংশ্লেষণ হবে বা পুনরায় উৎপাদন হবে এবং বিক্রিয়াটিকে চালু রাখবে। বুঝতে পারলা? আর এখানে ইরিথ্রোজ 4 ফসফেট যেটা আছে এটারও কিন্তু একটা এন্ডিং ছিল, যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, আমরা অনার্স লেভেলে পড়ে আসছি। ইরিথ্রোজ 4 ফসফেট এরাও কিন্তু আবার এই ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটের সাথে বিক্রিয়া করে 7 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করবে। সেই 7 কার্বন বিশিষ্ট যৌগ আবার গ্লিসারিলডিহাইড 3 ফসফেটের সাথে বিক্রিয়া করবে, যে আবার মানে আরো এন্ডিং আছে। তো ওগুলা যেহেতু বইয়ে দেওয়া নাই আমরা আর বলছি না। হ্যাঁ, বইয়ে যেভাবে আছে সেভাবে আমি জাস্ট বুঝাই দিলাম। তাহলে C3 চক্র সবাই বুঝতে পেরেছো? জি স্যার।
আচ্ছা, এরপরে আসবো আমরা হলো C3 উদ্ভিদের বৈশিষ্ট্য। মানে যেসব উদ্ভিদে কেলভিন চক্র ঘটে এবং প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, হ্যাঁ, সেসব উদ্ভিদকে আমরা বলবো C3 উদ্ভিদ। আর এই চক্রকে বলবো C3 চক্র। এই উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা, রাতে বন্ধ থাকে। এই উদ্ভিদের পাতায় বান্ডল শীট ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না, অর্থাৎ ক্র্যাঞ্চ অ্যানাটমি নাই। ক্র্যাঞ্চ অ্যানাটমি আমরা পরবর্তী লেকচারে বুঝাই দেব। ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে। C3 উদ্ভিদের জন্য তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বায়ুমণ্ডলে 20% বেশি অক্সিজেন থাকলে C3 উদ্ভিদের কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয়। বাতাসে যদি 50 থেকে 150 ppm বা পার্টস পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে এই চক্র ভালো চলে। এই চক্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হলো রাইবোলোজ 1,5-বিসফসফেট এবং এদের শর্করা উৎপাদন ক্ষমতা নিম্ন থেকে উচ্চ। এবং এই চক্রের প্রথম স্থায়ী যৌগ 3-PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। শৈবাল, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, নগ্নবীজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ পর্যবেক্ষণ করা হয়েছে। তার সবগুলোতেই C3 চক্র পাওয়া গেছে। এছাড়াও অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদ, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদ আম, জাম, কাঁঠাল, লিচু, C3 চক্র বিদ্যমান এবং বেশ কিছু একবীজপত্রী উদ্ভিদ ধান, পাট ইত্যাদিতেও C3 চক্র লক্ষ্য করা যায়। সাধারণত একবীজপত্রী উদ্ভিদে যেমন ভুট্টা, হ্যাঁ, ইক্ষু, এগুলোতে কিন্তু C4 হয়, কিন্তু ব্যতিক্রম আছে ধান আর পাট, তাদের ক্ষেত্রে C3 হচ্ছে। আচ্ছা, এবারে আসবো আমরা আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। হ্যাঁ, এটা ভালো করে বুঝো, এটাও বেশ ইম্পর্টেন্ট। ফটো মানে আলো আর রেসপিরেশন মানে শোষণ। তো আমরা সবাই জানি যে শোষণের সময় কি আলো দরকার, কারণ আমরা জানি শোষণের জন্য কোনো আলোর প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু C3 উদ্ভিদে দেখা গেছে যদি তাপমাত্রা বেড়ে যায়, হ্যাঁ, বা আলো বেড়ে যায়, তাহলে দেখা যায় সেখানে ফটো রেসপিরেশন ঘটে। কিভাবে ঘটে সেটাই আমরা এখন ব্যাখ্যা করব। আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটো রেসপিরেশন। সবুজ উদ্ভিদে কেলভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটো রেসপিরেশন ঘটে। তাহলে ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম এবং অক্সিজেনের পরিমাণ বেশি হলেই ফটো রেসপিরেশন হয়। তীব্র আলো, অধিক তাপমাত্রা, বিশেষ করে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি তাপমাত্রা হয়, তখন গাছে প্রশোধন হতে শুরু করে। আর এই প্রশোধন হওয়ার কারণে পানি বাষ্পায়িত হয়। এই পানিকে সংরক্ষণের জন্য সাময়িকভাবে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পাতায় ভালোভাবে প্রবেশ করতে পারে না। এবং পাতার মধ্যে যেহেতু পত্ররন্ধ্র সাময়িকভাবে বন্ধ আছে, হ্যাঁ, পাতার মধ্যে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ঢুকেছিল তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন গুলো কিন্তু পত্ররন্ধ্র বন্ধ থাকার কারণে বায়ুমণ্ডলে আসতে পারছে না। এই কারণে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেন বেশি, তখন অক্সিজেনের সাথে রাইবোলোজ 1,5-বিসফসফেট বিক্রিয়া করে 2 কার্বন যুক্ত যৌগ গ্লাইকোলেট তৈরি করে। গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট ত্যাগ করে সাইটোপ্লাজমে এসে পারঅক্সিজম নামক অঙ্গাণুতে প্রবেশ করে। পারঅক্সিজম অঙ্গাণুটা আবার অক্সিজেন দ্বারা পূর্ণ থাকে। সেই অক্সিজেনের সাথে গ্লাইকোলেট বিক্রিয়া করে বিভিন্ন দ্রব্য তৈরি করে। সেই দ্রব্যগুলো আবার মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড চক্র, ক্রেবস চক্র ইত্যাদি চক্রের মাধ্যমে আবার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এইভাবে ফটো রেসপিরেশন প্রক্রিয়া ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া এই 3টি অঙ্গাণু অংশ নেয়, যার ফলে ফটো রেসপিরেশনে C3 উদ্ভিদে ফটোসিনথেসিস হার 25% পর্যন্ত কমে যায়। 25% পর্যন্ত কমে যায়। আমরা এখন এটা প্রবাহ চিত্র আকারে এটা একটু বুঝি আমরা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই ছবিটা দেখতে পাচ্ছ? সবাই কি স্লাইডটা জি দেখতে স্যার। পাচ্ছ? আচ্ছা, আমি এটা বড় করে দিই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি একটা গোল একটা অংশ আঁকেছি, সেটাকে ধরেছি কোষ না, হ্যাঁ, এটা সাইটোপ্লাজম ধরেছি। ধরে নাও বাইরেরটা হলো, বাইরেরটা হলো মনে করো যে কোষের অংশ, তাহলে গোল নীল অংশ সেটা হলো একটা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আছে এটা হলো ক্লোরোপ্লাস্ট। এই যে আমরা এখানে বলছি এটা ক্লোরোপ্লাস্ট, এটা হলো পারঅক্সিজম অঙ্গাণু,
আর এটা হলো মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু। তাহলে এখন কি করতেছে, বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে গেছে 30°C, কারণ আমরা জানি C3 চক্র ভালোভাবে সম্পন্ন হয় যদি বায়ুমণ্ডলে তাপমাত্রা 10 থেকে 25°C থাকে, তাহলে C3 চক্র ভালোভাবে রান করে। কিন্তু বায়ুতে তাপমাত্রা বেড়ে গেছে, 30°C হয়ে গেছে, যার ফলে ওই সময় কিন্তু পত্ররন্ধ্র দিয়ে প্রশোধন হতে শুরু করে, আর এই প্রশোধন রোধ করার জন্য পত্ররন্ধ্র সাময়িক বন্ধ হয়ে যায়। এর ফলে বায়ুর কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ ভালোভাবে গ্রহণ করতে পারে না। উদ্ভিদে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে এবং শর্করা তৈরি করে ফেলে। এর ফলে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আমরা দেখব কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম আর অক্সিজেন বেশি। অক্সিজেন বেশি কি করে হলো? সালোক সংশ্লেষণে যে অক্সিজেন তৈরি হয়েছিল পত্ররন্ধ্র বন্ধ থাকার কারণে এই অক্সিজেন বায়ুতে যেতে পারেনি। এর ফলে স্ট্রোমাতে রাইবোলোজ 1,5-বিসফসফেট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 কার্বন যুক্ত যৌগ গ্লাইকোলেট তৈরি করেছে। এই গ্লাইকোলেট সাইটোপ্লাজমে এসেছে। সাইটোপ্লাজম থেকে এরা আবার যখন পারঅক্সিজম অঙ্গাণুতে প্রবেশ করে, পারঅক্সিজমে আগে থেকেই অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে গ্লাইকোলেট বিক্রিয়া করে বিভিন্ন দ্রব্য তৈরি করে। এই বিভিন্ন দ্রব্য আবার সাইটোপ্লাজমে নির্গত হয় এবং মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়াতে আমরা একটু আগেই বললাম ক্রেবস চক্র, তারপর অ্যাসিটাইল কোয়ে, তারপরে হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চ্যানেল ইত্যাদি চক্রের মাধ্যমে আবার কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এইভাবে আমরা দেখছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরইউবিপি অক্সিজেনের সাথে অক্সিজেন গ্রহণ করলো এবং শেষে কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করলো। তাহলে আমরা ফটো রেসপিরেশন শেষ করলাম। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। এবার আসছি আমরা হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র। এমডি হ্যাচ এবং সিআর স্ল্যাক 1966 সালে দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী ইক্ষু উদ্ভিদের উপর গবেষণা করে কার্বন বিজারণের একটি সুন্দর গতিপথ আবিষ্কার করেন। একে আমরা বলবো হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র। তাহলে এই চক্রে প্রথম যে কার্বন ডাই অক্সাইড গ্রাহক তার নাম হলো 3 কার্বন যুক্ত ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড এবং প্রথম স্থায়ী যৌগ 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এই চক্রকে বলবো C4 চক্র। এবং যেসব উদ্ভিদে এই চক্র হবে তাদের বলা হবে C4 উদ্ভিদ। যে কোনো উদ্ভিদেই এই C4 চক্র হয় না। এদের পাতায় যে সমস্ত উদ্ভিদ C4 চক্র হয়, তো C4 চক্র যে উদ্ভিদ যে পাতায় হয় সেই C4 চক্রের পাশাপাশি C3 চক্র পাশাপাশি কার্যকরী থাকে। এবং এই C4 চক্র সম্পন্ন হওয়ার জন্য মেসোফিল কোষ এবং বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্ট ভূমিকা রাখে। এই গতিপথটি ডাইকার্বক্সিলিক চক্র নামেও পরিচিত। তাহলে C4 চক্রকে আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলতে পারি। আমরা এবার C4 চক্রের প্রবাহ চিত্রটা বের করলাম। সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে বলতেছি এটা হলো বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করেছে। আর ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আছে হলো 3 কার্বন যুক্ত কার্বন ডাই অক্সাইড গ্রাহক ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আর কার্বন ডাই অক্সাইড হলো 1 কার্বন, যার ফলে কার্বক্সিলেজ এনজাইম এখানে ভূমিকা রাখে। এর ফলে উৎপন্ন হয় 4 কার্বন যুক্ত যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড, এখানে আয়ন হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, এখন বিক্রিয়াটি একমুখী। এবার 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আলোক অধ্যায় থেকে পাওয়া বিজারিত NADPH এখানে ভূমিকা রাখে। বিক্রিয়া অংশ নেয়। ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া শুরু হয়, যার ফলে বিজারিত NADPH এখানে জারিত NADP তে পরিণত হয় আর উৎপন্ন করে আরো C4 যৌগ ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি। বিক্রিয়াটি একমুখী। ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি C4 যৌগ প্লাজমোডেজমাটা নামক ছিদ্র দিয়ে বান্ডল শীত কোষে স্থানান্তর হয়। আগে মেসোফিল কোষে ছিল, এখন মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে ছিল, এখন প্লাজমোডেজমাটার মাধ্যমে ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে চলে আসে।
এবার এখানে আসার পর ম্যালিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড কি করে, ডি কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় এখানকার জারিত এনএডিপির সাথে বিক্রিয়া করে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বের হয়ে যায়, যার ফলে এনএডিপি বিজারিত হয়ে এনএডিপিএস তৈরি করে এবং এখনো কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং মেন প্রোডাক্ট তৈরি করে পাইরুভিক অ্যাসিড, যেটা 3 কার্বন যুক্ত যৌগ। তাহলে পাইরুভিক অ্যাসিডে 3 কার্বন আর কার্বন ডাই অক্সাইডে আছে 1 কার্বন, বিক্রিয়াটি একমুখী। এবং এই কার্বন ডাই অক্সাইড গুলো কি করে, বান্ডল শীত কোষের যে ক্লোরোপ্লাস্ট আছে সেখানে রাইবোজ 1,5-বিসফসফেট থাকে এবং তাদের সাথে বিক্রিয়া করে ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে শেষে শর্করা উৎপন্ন করে। এইভাবে কার্বন ডাই অক্সাইড আমরা বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে শর্করা তৈরি করতে দেখব। আমরা যখন C3 চক্র পড়েছিলাম তখন ওখানে আমরা বলেছিলাম C3 চক্রে মেসোফিল কোষে শর্করা তৈরি হয়েছিল, কিন্তু আমরা C4 এ দেখব যে বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে C4 চক্র আর যে শর্করা উৎপাদন হয় সেটা C3 চক্র দ্বারা হয়ে থাকে। এবার আসবো পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড বান্ডল শীত কোষ থেকে চলে যাবে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে প্লাজমোডেজমাটার সাহায্যে। প্লাজমোডেজমাটার সাহায্যে যখন পাইরুভিক অ্যাসিড মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে চলে আসে তখন এরা আলোক অধ্যায় থেকে পাওয়া এটিপি এখানে ভূমিকা রাখে, বিক্রিয়া অংশ নেয়। এটিপি এখানে ভেঙে যাওয়ার কারণে পাইরুভিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং এখানে এনজাইম হিসেবে উপস্থিত থাকে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। বিক্রিয়াটি একমুখী। এরপরে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড আবার এই বিক্রিয়াকে সচল রাখে। তাহলে এইভাবে আমরা মেসোফিল কোষ এবং বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে C4 চক্র সম্পন্ন হতে দেখব। সবাই কি চক্রটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, বান্ডল শীত কোষে কার্বন ডাই অক্সাইডের অভাব হয় না, তাই কোনো ফটোরেসপিরেশন হয় না, ফলে কার্বন বিজারণ হার অধিক হয়। তাহলে এখানে একটা কার্বন ডাই অক্সাইড আসছে বায়ু থেকে, আর এই মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি করছে সেই কার্বন ডাই অক্সাইড গুলো আবার প্লাজমোডেজমাটার মাধ্যমে যখন বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে চলে যাচ্ছে, ফলে কার্বন ডাই অক্সাইডের সরবরাহ অক্ষুণ্ণ থাকছে। এই জন্য এখানে ফটোরেসপিরেশন হবে না। C4 গতিপথের ভিন্নতা। উদ্ভিদে 3 প্রকার C4 লক্ষ্য করা যায়। বান্ডল শীত কোষে স্থানান্তরিত C4 অ্যাসিডের ধরনের উপর, অর্থাৎ এখানে আমরা দেখব যে ম্যালিক অ্যাসিড না অ্যাসপার্টিক অ্যাসিড, কোন C4 যৌগ বান্ডল শীত কোষে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এবার আসবে মেসোফিল কোষে স্থানান্তরিত C3 অ্যাসিডের ধরন। তাহলে এই বান্ডল শীত কোষে যে 3 কার্বন যুক্ত যৌগ, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পাইরুভিক অ্যাসিড, আবার অনেক ক্ষেত্রে এখানে দেখবো ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তাহলে C3 কার্বনের C3 যে 3 কার্বন যে যৌগগুলো আছে, কোন ধরনের 3 কার্বন যৌগ বান্ডল শীত কোষ থেকে মেসোফিল কোষে যাচ্ছে সেটাও এখানে ভূমিকা রাখে। বান্ডল শীত কোষে ডি কার্বক্সিলেশন এনজাইমের প্রকার। এই তিনটা বৈশিষ্ট্যের আলোকে আমরা C4 কে 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো এনএডিপি ম্যালিক এনজাইম প্রকার, যে সমস্ত উদ্ভিদে ঘটবে, ইক্ষু, ভুট্টা, ক্র্যাব ঘাস, জোয়ার বা সরগম ইত্যাদি উদ্ভিদে এই প্রকারের চক্র চলে। এনএডি ম্যালিক এনজাইম প্রকার, কাউন, মিল্লাত, চীনা ইত্যাদি উদ্ভিদে এই প্রকারের চক্র চলে। ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ প্রকার, গিনি ঘাসে এই প্রকার কার্যকরী। তাহলে আমরা তোমাদের বলেছিলাম যে ক্র্যাঞ্চ অ্যানাটমি, এটাই সেই ক্র্যাঞ্চ অ্যানাটমি। এখানে আমরা দেখছি যে কেন্দ্রে আছে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলের চারপাশে আমরা এখানে দেখব এটা কি বান্ডল শীত কোষ। বান্ডল শীত কোষ, চারপাশে আছে কি বান্ডল শীত কোষ, আর বান্ডল শীতকে ঘিরে রাখবে হলো মেসোফিল কোষ। তাহলে আমরা এরকম দেখতে পাবো। তাহলে এরকম যদি চারপাশে ঘিরে থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে ক্র্যাঞ্চ অ্যানাটমি আছে, আর যদি ঘিরে না থাকে তাহলে হবে ক্র্যাঞ্চ অ্যানাটমি নাই। যেসব উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে আমরা বলবো C4 উদ্ভিদ। 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে বায়ুতে তাহলে এই চক্র ভালোভাবে চলে এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের একবীজপত্রী উদ্ভিদ
এবং বেশ কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদেও C4 চক্র দেখা যায়। উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ হয়। পানির অপচয় কম করে শুষ্ক অঞ্চলেও অভিযোজিত। বান্ডল শীত কোষ ও মেসোফিল কোষে অনেক প্লাজমা রেজমাটা থাকে। C4 উদ্ভিদের পাতায় বান্ডল শীত কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। বান্ডল শীত কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে অবস্থান করে। বান্ডল শীতের মাঝে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায় তাতে গ্রানা অনুপস্থিত, কিন্তু মেসোফিল কোষে অন্যদের প্রকৃতির গ্রানা বিদ্যমান, যেমন একটি উদ্ভিদের পাতা। C4 উদ্ভিদের মেসোফিল কোষে রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত। NADP ম্যালিক এনজাইমের উপস্থিতিতে বান্ডল শীথ ক্লোরোপ্লাস্টের C3 চক্র পরিচালনার প্রয়োজনীয় বিপাকীয় শক্তি NADPH+H+ উৎপাদিত হয়। বান্ডল শীথ ক্লোরোপ্লাস্টে প্রচুর স্টার্চ দানা থাকে, কিন্তু মেসোফিল ক্লোরোপ্লাস্টে স্টার্চ দানা থাকে না। রুবিস্কো এনজাইম বান্ডল শীথে অবস্থান করে, মেসোফিল ক্লোরোপ্লাস্টে থাকে না। C4 উদ্ভিদে আলোক শোষণ প্রায় অনুপস্থিত, সহজে শনাক্ত করা যায় না, তাই সালোক সংশ্লেষণে উৎপাদিত শর্করার অপচয় কম হয়। তাহলে এগুলো ছিল সবই C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। এবার আসবো আমরা CAM প্রক্রিয়া, ক্র্যাসুলিয়েশিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে ক্র্যাসুলিয়েসি গোত্রের উদ্ভিদে এই প্রক্রিয়া সংঘটিত হয় বলে একে CAM নামকরণ করা হয়েছে। ক্র্যাসুলিয়েসি গোত্র কারা? পাথরকুচি গোত্র। পাথরকুচির গোত্রকে বলবো আমরা ক্র্যাসুলিয়েসি উদ্ভিদের গোত্র। এসব উদ্ভিদ উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে। এসব উদ্ভিদের রাতে পত্ররন্ধ্র খোলা থাকে। এর কারণে দিনের বেলায় এদের পাতায় জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, যার ফলে পিএইচ এর মাত্রাও কমে যায়, এবং রাতে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ফলে পিএইচ এর মাত্রা বেড়ে যায়। এবং এই বিক্রিয়ার গতিপথ গুলো অনেকটা C4 এর মতোই। তো এটা সম্পর্কে তোমাদের বিস্তারিত জানা দরকার নাই, এটা সম্পর্কে জাস্ট কোন উদ্ভিদে ঘটে, সেই উদ্ভিদের গোত্রের নাম কি এটুকু জানলেই হবে। যেহেতু উদ্ভিদ নাম হলো পাথরকুচি, পাথরকুচির গোত্রের নাম ক্র্যাসুলিয়েসি, এই জন্য এই গোত্রের নাম অনুযায়ী এর নামকরণ হয়েছে ক্র্যাসুলিয়েসি অ্যাসিড মেটাবলিজম। তাহলে আজকের ক্লাস হলো এতটুকুই থাকছে। আজকের ক্লাসে কারো কোথাও প্রবলেম থাকলে বলতে পারো। আছে কারো কোথাও প্রবলেম আছে? না থাকলে আমি 2-1টা কোশ্চেন করি আজকের ক্লাস থেকেই, দেখি পারো কিনা। বলতো C3 এর প্রথম কার্বন ডাই অক্সাইডের গ্রাহকের নাম কি? বলতে পারবা? C3 এর প্রথম কার্বন ডাই অক্সাইডের গ্রাহকের নাম কি? রাইবোলোজ 1,5 বিসফসফেট। কয় কার্বন যুক্ত যৌগ? 5। C4 এর কত ছিল? C4 এর 3 কার্বন, ফসফোরিনল পাইরুভিক অ্যাসিড। আবার C3 কে কেন C3 বলা হচ্ছে? C3 প্ল্যান্ট কে কেন C3 বলা হচ্ছে? বলতে পারবা কেন C3 বলা হচ্ছে? কারণ আমরা জানি C3 প্ল্যান্টে যে কেলভিন চক্র হয়, এবং এই কেলভিন চক্রে প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন হওয়ায়, 3 কার্বন বিশিষ্ট হওয়ায়, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হওয়ায় আমরা একে C3 বলতে পারি। আর একে কেন C4 বলছি? এখানে আমরা দেখব যে C4 প্ল্যান্টে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ, এই জন্য আমরা একে বলবো C4। আচ্ছা, তোমাদের এই মনে করো যে এরপরে তো আমরা আরো অন্যান্য টপিকে যাব। শোষণে কি তোমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, অনেকে বলছিল যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারে নাকি সমস্যা আছে। এই জন্য আমি বলছি যে তোমাদের কি শোষণে কোনো সমস্যা আছে? শোষণ কি পড়াতে হবে নাকি না আমি ওই নেক্সট ক্লাসে তাহলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব? বলো।
স্যার প্রথম চ্যাপ্টার নেই, মানে দ্বিতীয় পত্রের হ্যাঁ, আলোচনা তাহলে করলে দ্বিতীয় ভালো হয়। পত্রের প্রথম চ্যাপ্টার না নেক্সট ক্লাসে? জি স্যার। ওটাতে সমস্যা? আর আর কোনোটাতে কিছু কোনো সমস্যা আছে? স্যার ওটাতে সমস্যা বলতে স্যার ওটা পড়ানো হয়েছিল না স্যার, মানে ওই প্রথম ও, অধ্যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে তাহলে ওই প্রথম চ্যাপ্টার জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা রিভিশন মানে রিক্যাপ করব। আর যারা মনে করো ক্লাসে অংশগ্রহণ করেনি তাদেরকে বলো যে এরকম আমি ওই জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা পড়াবো। যারা করতে ইচ্ছুক অবশ্যই যেন ক্লাস করে। ওকে, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। হ্যাঁ, এখনো বলা যাচ্ছে না যে আসলে ভবিষ্যতে কি হবে, যে পরীক্ষা হবে না হবে না এখনো বলা যাচ্ছে না। হতেও পারে আবার নাও পারে, সবই মানে আল্লাহ আল্লাহ পাকি আমাদের জানতে পারেন। এখন পরীক্ষা হোক বা না হোক তোমাদের পড়ার কাজ তোমরা পড়ে যাবা। হয় পরীক্ষা হয়তো হলো না, অ্যাডমিশনে কাজে লাগবে। আর পরীক্ষা হলে তো পরীক্ষার জন্য পড়াই আছে, অসুবিধা নাই। বুঝতে পারলা? তোমরা কিন্তু পড়াশোনার হাল ছাড়বা না, তোমরা পড়াশোনা করে যাও। অনেকে আমাকে ফোন টোন করে বলে যে স্যার পরীক্ষা হবে কিনা, তা আমি এই ধরনের পরামর্শই দিই যে তোমাদের পড়ার কাজ তোমরা পড়ে যাও। পরীক্ষা হোক বা না হোক সেটা পরে দেখা যাবে। আর পড়া থাকলে পরীক্ষা হলেও তোমরা পারবা। আর পরে পরীক্ষা যদি নাও হয় সেটা তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। তো সবাইকে ধন্যবাদ, যারা ক্লাস করলে সবাইকে ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ। ক্লাস শেষ করছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।